স্বাগত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন আশার বাংলাদেশের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এগিয়ে নিতে যাচ্ছে তরুণরা, পিছিয়ে নেই আমাদের দেশের তরুণরাও। শিক্ষার্থীদের আগ্রহ এখন নতুন উদ্ভাবনের দিকে। এর প্রমাণ দলিল মিলল সদ্য সমাপ্ত আইসিটি এক্সপো 2015-তে। শিক্ষার্থীদের উদ্ভাবিত রোবট, উড়োযান, হোম অটোমেশন সহ বিভিন্ন প্রযুক্তি মুগ্ধ করেছে দর্শকদের। আইনি লড়াইয়ের মধ্য দিয়ে সমুদ্রসীমায় বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে আরও আগেই। কিন্তু এই বিশাল জলরাশির নিরাপত্তা নিশ্চিত করা তো আর চারটিখানি কথা নয়। এই ভাবনা পেয়ে বসল ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের একদল তরুণ বিজ্ঞানীকে। বানিয়ে ফেলল এই উড়োযান, যা উড়ে উড়ে দিনে রাতে নজরদারির কাজ করবে সমুদ্রসীমায়। আর উড়োযানে স্থাপিত ক্যামেরা থেকে পাওয়া যাবে সেখানকার চিত্র। 15 ফিট আপনার রানওয়েতে সে টেক অফ করে যেতে পারে। সো আমাদের দেশে যেখানে রানওয়ের খুব অভাব, সেখানে আমরা এটা ইউটিলাইজ করতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ নেভি, মানে আমাদের বাংলাদেশের ডিফেন্স ক্যান ইউজ দিস। আরও একটি উড়োযান তৈরি করেছে ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারাও বলছে এই ট্রাইকপ্টারটি নিরাপত্তার পাশাপাশি অগ্নিকাণ্ড বা প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার অভিযানে বিশেষ ভূমিকা রাখতে সক্ষম হবে। যেসব রেস্কিউ জোন আছে যেখানে মানুষের লাইফ রিস্ক থাকে যেতে গেলে, তো ওই সমস্ত এলাকায় যে এই আমরা ফ্লাইং রোবটগুলোকে পাঠাই দিয়ে ওই জায়গায় কারেন্ট স্ট্যাটাসগুলো আমরা পেতে পারি। তো ওইখানে কী অবস্থাটা আছে আমরা জানার পরে দেন ইনিশিয়েটিভ স্টেপগুলো নিতে পারবো। ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তৈরি করেছে রোবোটিক গেম। খরচ অনেক কম, খুব একটা জায়গাও দখল করবে না, তাই যে কোনো বাসাবাড়িতেই এটা স্থাপন করা যাবে। ঢাকা শহরে এমনি জায়গা কম বাইরে আউটডোর খেলার জন্য, তো ওরা দেখা যাচ্ছে কার্টুন বা অন্য কোনো গেমে, মোবাইল গেম, কম্পিউটার গেমে আপনার আসক্ত হয়ে যাচ্ছে। তো ওরা যদি এই গেমটা খেলতে পারে বাসায় নিয়ে, তাহলে দেখা যাবে যে আপনার ওরা বাইরে খেলার যে আনন্দটা এখানে পাবে। এছাড়াও হোম অটোমেশন সহ নানা উদ্ভাবনী প্রযুক্তির দেখা মিলেছে এখানে। আইসিটি এক্সপোতে আসা নতুন প্রযুক্তি বিজ্ঞান মনস্কদের পাশাপাশি মুগ্ধ করেছে সাধারণ দর্শনার্থীদেরও। এবারের মেলায় 3D প্রিন্টার ছিল সবার আগ্রহের শীর্ষে। তানজির মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ সৌরভ, মিহাদ উল হক ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী জয়ন্ত সরকার। কথা বলছি তাদের সঙ্গে। স্বাগত আপনাদের তিনজনকেই। আমরা প্রথমে একটু জানতে চাইব যে আইসিটি এক্সপো, সৌরভ যদি এক্সপোটা সম্পর্কে একটু বলেন যে এখানে আপনাদের অংশগ্রহণটা কিভাবে এবং এখানে কি ধরনের সুযোগ সুবিধা আপনাদেরকে দেওয়া হয়েছে। আমাদের মেইনলি বলা হচ্ছিল যে আমাদের যে ইনোভেশনগুলো ছিল সরকারিভাবে বা বেসরকারিভাবে ওইরকমভাবে আমাদের আর কি প্রেজেন্টেশনের যে সুবিধাটা সেটা আমরা পাচ্ছিলাম না। তো এটার জন্য সরকারিভাবে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল যে ওইখানে আমাদের যে আমরা যেই সব রোবোটিক্স বা যেই ইনভেনশন নিয়ে কাজ করছি সেগুলো যাতে আমরা শো করতে পারি। তো ওইখানেই আর কি মানে সবাই সব জায়গা থেকে নিজের জায়গা থেকে কাজ করছে, কিন্তু মানে দেশের জনগণ বা অন্য কেউ ইন্ডাস্ট্রির যারা আছে আর কি ওরা জানতে পারতেছে না। ওই গ্যাপটা আর কি যাতে পূরণ হয়, যে না কি হচ্ছে বাংলাদেশের ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনিয়ারিংয়ে কি ঘটছে এখন। কিন্তু এক্সপোটা যে হচ্ছে এটা কি আপনাদেরকে এইভাবে আমন্ত্রণ জানানো হয়েছে যে আপনাদের কি কি ইনোভেশন আছে সেটা নিয়ে আসেন, নাকি আমরা একটা এক্সপো আয়োজন করছি সেইটার জন্য পার্টিকুলারলি কোনো না, ওইরকমই যে আমরা কি ইনোভেশন করছি, আমাদের হাতে কি প্রজেক্ট, আমরা কি নিয়ে আগাতে চাচ্ছি, ওগুলা নিয়ে আর কি ছিল। মিহাদ, আপনার কাছে আসবো যে এই এক্সপোতে যারা দর্শনার্থী ছিল তাদের আগ্রহ কেমন দেখেছেন আপনাদের প্রজেক্টগুলি নিয়ে? তার আগে যদি খুব সংক্ষেপে প্রজেক্টটার একটা পরিচয় দেন। আমাদের ব্র্যাক ইউনিভার্সিটি যে প্রজেক্টগুলো ছিল এর মাঝখান থেকে আমরা 2টা প্রজেক্ট রেখেছিলাম ওনাদের জন্য, অডিয়েন্সের জন্য, যাতে করে ওরা আরও মোটিভেটেড হয়। এর একটা ছিল হচ্ছে আপনার রোবো সকার, যেখানে নাকি আমরা দর্শকদের নিজেদেরকে খেলতে দিছি, ওরা নিজেরা রোবটটা চালিয়ে দেখছে আর ওরা খেলার সাথে সাথে ওরা আগ্রহ বিল্ড করছে। এর সাথে আরেকটা ছিল যেখানে নাকি আমরা সেশন নিয়েছিলাম, একটা ওয়ার্কশপ বিল্ড ইউর ওন রোবট, যেখানে নাকি আমরা ছোট ছোট খেলনা গাড়ি কীভাবে বানানো যায়, যারা আমরা সবাই খেলে বড় হয়েছি, এই রোবটগুলো কীভাবে বানানো সম্ভব, এগুলো আমরা বাচ্চাদেরকে দেখিয়ে মোটিভেট করার চেষ্টা করছি, যাতে করে ওরা বড় হয়ে আরও আগ্রহ বাড়ায়, এগুলোতে আরও আগ্রহী হয়। সেক্ষেত্রে তাদের রেসপন্স কেমন ছিল? রেসপন্সটা অনেক ভালো ছিল, আমরা যতটুকু ভাবছিলাম তার থেকে আরও বেশি পেয়েছি। এরা বেশিরভাগই আপনার ছিল স্কুল লেভেলে, আপনার ক্লাস 6 থেকে 10-এর মাঝখানে।
কারণ মেইনলি আপনার বাংলাদেশে এখন আপনার হার্ডওয়্যার বেসড এখনো স্কুলে ওরকমভাবে ইন্ট্রোডিউস করা হয়নি। আপনি যদি দেখেন ডিজিটাল বাংলাদেশ বলে আপনার লাস্ট কয়েক বছর ধরে আপনার প্রোগ্রামিং সাইটটাকে অনেক উৎসাহিত করা হচ্ছে, বাট হার্ডওয়্যার সাইটটাকে নিয়ে এখনো কেউ ওইভাবে করে ওদের সামনে প্রেজেন্ট করেনি। সো আমরা যখন ওদেরকে এই জিনিসটা প্রেজেন্ট করছি তো ওরা তখন এটাতে অনেক মোটিভেটেড ছিল আর কি। ইনফ্যাক্ট আমাদের যে বিল্ড ইওর ওন রোবট সেশনটা ছিল, এখানে আমাদের অ্যারাউন্ড 300-এর মতো মেম্বার মানে অডিয়েন্স রেজিস্টার করছে, যা শুধু আমরা টানা 3 দিন আমরা করিয়েছি, ওদেরকে শিখিয়েছি কীভাবে রোবটগুলো বানাতে হয়। আচ্ছা, আর এমনি সকারের ব্যাপারে কেমন আগ্রহ ছিল? সকারের ব্যাপারে আগ্রহটা অনেক ভালো ছিল। সকারে আর কি বয়সের কোনো ভেদ ছিল না। এখানে অনেকে আর কি 2 বছরের বাচ্চা থেকে শুরু করে ইভেন কি আমাদের প্রেসিডেন্ট আব্দুল হামিদ উনি পর্যন্ত এসে এটাকে খেলে গেছে। জুনায়েদ আহমেদ পলক আমাদের আইসিটি মিনিস্টার, উনি ওইটাতে অনেক আগ্রহ দেখিয়েছিল আর কি। সো আর কি আমরা যেরকম ভাবছিলাম যে বাচ্চাদের জন্য এটা হবে আর কি, ওইরকম হয়নি, সবাই এটাতে অনেক পছন্দ করেছে, আগ্রহ দেখিয়েছিল আর কি। এটা একটা ভালো জিনিস যে মানে মানুষের আগ্রহ নেওয়ার জন্য কিন্তু এই ধরনের জিনিসগুলি ভালো, যদিও এটার পেছনে হয়তো অন্য যে কোনো প্রজেক্টের মতোই একই ধরনের ইনোভেশনের প্রয়োজন হয়েছে, কিন্তু মানে মানুষকে আগ্রহী করার জন্য অনেক কাজে দিয়েছে। এটা আমারও মেলায় গিয়ে সেটা মনে হয়েছে। তো আমরা একটু চলে যাব জয়ন্তর কাছে। জয়ন্ত, আপনাদের বিশ্ববিদ্যালয়ের প্রজেক্টটা যদি একটু সংক্ষেপে বলেন, আমরা জানি যে এটা কিভাবে কাজ করে এবং সেইটার ব্যাপারে দর্শক বা যারা এসেছে তাদের আগ্রহ কেমন ছিল? আমরা বেসিক্যালি করেছিলাম হচ্ছে এরিয়াল রোবোটিক্স বেসড কিছু প্রজেক্ট, যেটা আমাদের ইউনিভার্সিটি ফান্ডেড প্রজেক্ট। সিন্স আমরা জানি যে আমাদের মানে প্রজেক্ট করতে গেলে মেইন যেই প্রবলেমগুলো সেগুলো হচ্ছে যে আমাদের ফান্ডিংয়ের একটা বড় একটা সমস্যা থেকে মানে দেখা যায়, এবং আমাদের যে প্রজেক্টগুলো সেগুলো একটু কস্টলি। ফর এক্সাম্পল আমাদের এক একটা প্রজেক্ট রেডি করতে 50,000 প্লাস লেগে যায়, যেটা স্টুডেন্ট হিসেবে আসলে আমাদের পক্ষে একটু টাফ হয়ে যায়। সো আমরা কম টাকার মধ্যে যেটা করতে পেরেছিলাম সেটা হচ্ছে কি একটা শর্ট টেক অফ অ্যান্ড ল্যান্ডিং এয়ারক্রাফট, যেটা 15 to 20 ফিটে অ্যাকচুয়ালি তার গ্রাউন্ড ছেড়ে দেয় এবং তার পেলোড ক্যাপাসিটি নিয়ারলি 15 কেজি। এবং যেই জিনিসটা আমরা ফিল করেছি, যেমন এরিয়াল রোবোটিক্সের বেশিরভাগ ছেলেপেলেরা ইন্টারেস্টেড থাকে যে কোয়াড বা হেক্সাকপ্টার, যাদের একটা লিমিটেড টাইম মানে লাইফ টাইম থাকে, যে আমরা ফর এক্সাম্পল 10 to 15 মিনিটস একটা অপারেশন রান করব, দেন আমাদের আবার ব্যাটারি রিচার্জ করে আমাদের পাঠাতে হবে। বাট হোয়াট ইফ যে আমাদের একটা অপারেশনে যেতে হবে যেখানে আমাদের 1 আওয়ার or 2 আওয়ার্স লাগবে আমাদের বেস থেকে অনেক দূরে, সেক্ষেত্রে তো আমাদের পসিবল না যে প্রতি 10 মিনিট পর পর একটা বেস তৈরি করা। তো ওইখান থেকেই আসলে মূল আমাদের ভাবনাটা আসে যে ফিক্সড উইং একটা হচ্ছে গিয়ে খুব ভালো একটা দিক এই সলিউশনটা আনার জন্য। এবং যেহেতু আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ রানওয়ে নেই, আমরা জানি আমাদের রানওয়ে বলতে খুব কম আছে, এবং আমাদের দেশে কিছু এলাকা আছে যেখানে আমাদের মানে কোনো অপারেশন চালানোর মতো ইনস্ট্রুমেন্টেরও অভাব বলতে গেলে। তো সব কিছু চিন্তা করেই আমরা একটা শর্ট টেক অফ অ্যান্ড ল্যান্ডিং এয়ারক্রাফট আসলে তৈরি করে ফেলি আমাদের একদম মানে দেশীয় প্রযুক্তিতে। তো আমরা যখন দেখি যে বাইরে এরকম একটা এয়ারক্রাফট যদি আমরা কিনতে যাই, সেখানে $3,000 to $3,500 আমাদের যেখানে লাগে, সেখানে আমরা দেশীয় প্রযুক্তিতে এটা 50 থেকে 60,000 টাকার মধ্যেই খুব ভালোভাবে আমরা সম্পূর্ণ করতে পারি। সো এই জিনিসটা যদি আমরা সবাইকে মানে জানাতে পারি যে হ্যাঁ আমরা করতে পারছি, দেশের চাহিদা তো আমরা ফুলফিল করতেই পারবো, সাথে সাথে আমরা এক্সপোর্টের দিকেও আসলে যেতে পারবো। সো জয়ন্ত, দেশে এটার কি কি ধরনের চাহিদা আছে? এটা কোনো ওয়েল আমরা একটু আগে যেটা দেখলাম যে আমাদের অনেক বড় একটা সমুদ্র সীমা জয় হয়েছে। সো ওইখানে আসলে আমাদের পাহারা দেওয়ার মতো বাংলাদেশ ডিফেন্স বলতে নেভি, তারা আসলে এটা ইউজ করতে পারে। যেহেতু আমি আগেই মেনশন করেছি যে 15 থেকে 20 ফিট থেকে এটা টেক অফ করতে পারে, সো আমরা যে কোনো নেভি শিপ থেকে এটা অনেক ভালো একটা রেঞ্জে আমরা এটা সিকিউরিটি অ্যান্ড সার্ভেলেন্সে ইউজ করতে পারবো। মোরওভার আমরা যদি অ্যাগ্রিকালচারের দিকে দেখি, যে আমাদের ফার্মাররা ফর এক্সাম্পল আমাদের এরিয়া ল্যান্ড অনেক বড়, 15 to 20 বিঘা আমাদের ল্যান্ডে একসাথে ইনসেকটিসাইডস বা পেস্টিসাইডস আমাদের দিতে হবে। সেক্ষেত্রে এটা আসলে অনেক কষ্টসাধ্য একটা ফার্মারের জন্য, রোদ বৃষ্টি উপেক্ষা করে এগুলা স্প্রে করা। সো আমরা জাস্ট একটা ড্রোন দিয়ে খুব অনায়াসেই কাজটা শেষ করে ফেলতে পারি অনেক কম খরচে, এবং পুরাটাই দেশীয় প্রযুক্তিতে যেহেতু আমরা নিজেরা করছি। সো মেনটেনেন্সের দিক থেকে আমাদের বাইরে থেকে কাউকে এনে এটা মেনটেন করতে হচ্ছে না। একে হচ্ছে কি আমরা কম দামেও বানাচ্ছি, আমরা মেনটেনও করতে পারছি। সো ওয়াই নট আস? সো বেসিক্যালি এরকম একটা প্ল্যানিং থেকেই আমাদের এই প্রজেক্টে ইনভলভ হওয়া, এবং এইরকম একটা প্রজেক্ট যখন আমরা সাবমিট করলাম, আমাদের ইউনিভার্সিটি বেসিক্যালি এগিয়ে আসলো যে হ্যাঁ আমরা তোমাদেরকে ফান্ড করবো, তোমরা করো সাকসেসফুলি। সো আমরা সাকসেসফুলি এটা কমপ্লিট করেছি, এবং আমরা কিছু অ্যাপ্লিকেশন অলরেডি আমরা ইউটিউবে আপ করেছি। সো ওইখান থেকে আসলে দেখতে পারবেন সবাই। আমরা অবশ্যই জানতে চাইবো যে প্রায়োগিক দিকে
মানে প্রত্যেকটা প্রজেক্টেরই কি কি দিক আছে সেগুলি আরেকটু বিস্তারিত জানবো। আমরা একটু সৌরভের কাছে আবার ফিরে আসি যে রোবোটিক্সের যে বিষয়টি, রোবোটিক্সের প্রায়োগিক দিকগুলি কি, সেগুলি কি প্রজেক্ট নেওয়ার আগে চিন্তা করা হয়? হ্যাঁ, অবশ্যই। মানে ফার্স্ট মানে প্রথম কথা হচ্ছে, যদি আমি রোবোটিক্সটা করি, আমি মেশিনগুলো সম্বন্ধে জানতে পারি। আমাদের এক্সিস্টিং, আমাদের এখানে যে ডিভাইসগুলো আছে আর কি, এক্সিস্টিং আমরা ইউজ করতেছি, এগুলা আমরা যদি ফার্স্ট ওগুলার কাজগুলো না জানতে পারি, তাহলে আমরা ওগুলা বিল্ড করার ইয়েতে যেতে পারবো না। ওই জন্য ফার্স্ট হচ্ছে আমরা ডিভাইসগুলো নিয়ে রিসার্চ করি যে কীভাবে এগুলো কাজ করে। দেন ওগুলাকে আমরা এক একটা কোনো একটা প্রায়োগিক দিকে, যেমন এরিয়ালে উনি নিয়ে গেছেন আর কি, ওইখানে দেখা যায় যে ওনাদের এখানে অনেক সেন্সর লাগে। ওই সেন্সরের কাজগুলো আমি ফার্স্ট যদি না জানি, তখন আমার কাজ করতে সমস্যা হবে, ডিজাইন করতে সমস্যা হবে। আমি যেই প্রবলেমগুলো ফেস করব একটা রোবোটিক্স প্রজেক্ট রেডি করার সময়, ওই প্রজেক্টটা রেডি করার সময় যদি আমি ওই প্রবলেমগুলো সলভ করে না আগাই, তখন আমি ওই প্রজেক্টটা রেডি করতে পারবো না। সো ডিজাইনের ফার্স্ট কথা হচ্ছে আমাকে জানতে হবে, ওই ডিভাইসটা সম্বন্ধে পরিষ্কার ধারণা থাকা লাগবে। ওই জন্যই আর কি, মানে ওইভাবে আর কি আগানো আর কি। একটা হচ্ছে যে ডিজাইন করলেন, আপনি ডিজাইন করার পরে সেকেন্ড ফেজটাতে যেটা জানি যে তখন আপনার হার্ডওয়্যার প্রয়োজন হবে। এই জায়গাটা কিরকম চ্যালেঞ্জিং, এটা আপনাদের তিনজনের কাছেই জানতে চাইবো যে হার্ডওয়্যারের অ্যাভেইলেবিলিটি কতটুকু আছে, সহজে পাওয়া যায় কিনা। তিনজনের কাছে ফিরে আসবো একটা বিরতির পর। আশার বাংলাদেশে নিচ্ছি একটি বিরতি। ফিরে এলাম আশার বাংলাদেশে। আমরা আলোচনায় চলে যাব। যে বিষয়টি সৌরভ জানতে চাচ্ছিলাম, যে এটি তিনজনের কাছেই আলাদা আলাদা করে জানতে চাইবো যে হার্ডওয়্যারের সহজলভ্যতা আছে কিনা, বা সিচুয়েশনটা কি। আমি আসলে জানি না যে কোনো প্রজেক্ট তৈরি করার ক্ষেত্রে আমরা জানি যে প্রজেক্টটা ডিজাইন করা এটা নিজের মধ্যেই, তাই না, ডিজাইনটা করে ফেলা যায়, কিন্তু যেই উপাদানগুলি দরকার হয় সেগুলি আমাদের দেশে কতটুকু পাওয়া যায়? মেইনলি বেসিক লেভেল থেকে শুরু করার জন্য যেই হার্ডওয়্যারগুলো লাগে, ওগুলা মোটামুটি পাওয়া যায়। তবে যদি বলেন যে বাংলাদেশে শুধু ঢাকায় কাজ হয়, তাহলে পাওয়া যায়। আর যদি বলেন যে সবাই সারা বাংলাদেশে কাজ করছে এখন, তাহলে বলবো পাওয়া যায় না। আমি রিসেন্টলি একটা, মানে আমার অভিজ্ঞতা যদি বলি, আমি রাজশাহীতে একটা কম্পিটিশনে গিয়েছিলাম, রুয়েটে। তো ওইখানে আমার একটা মোটর নষ্ট হয়ে গিয়েছিল, সার্ভো। নর্মাল মোটরগুলো পাচ্ছিলাম, পুরো রাজশাহী শহর জুড়ে আমি পাইনি। তো রুয়েটের যারা কাজ করছে, তো ওনারা কীরকম মানে প্রবলেম ফেস করছে আমি এখন বুঝতে পারতেছি। আমি যখন অন্যান্য যারা অনলাইনে অনেকে অর্ডার নেয়, আমি ওদের সাথে অনেক কথা বলছি যে ইমার্জেন্সিতে পাওয়া যায় কিনা, তো ওরা আমাকে ওইটা প্রোভাইড করতে পারেনি। এই প্রবলেমগুলো সমস্যা আর কি। অন্যগুলো ঠিক আছে, যে হ্যাঁ আমি এখন কাজ শুরু করতে যাচ্ছি, হার্ডওয়্যারগুলো পাচ্ছি যেগুলো আমি চাচ্ছি। তবে আমি একটু অ্যাডভান্স লেভেলে যখন যাব, আমার ডিজাইন অনুযায়ী যেগুলো লাগবে সেগুলো পাচ্ছি না, তখন আমার হোল ডিজাইনটাই চেঞ্জ করা লাগে। এবং চেঞ্জ করে দেখা যায় যে ওই যেই এক্সিস্টিং জিনিসগুলো আছে সেগুলা মাথায় রেখে তারপর ডিজাইনগুলা আগানো লাগে আর কি। মানে কাস্টম মেড করা লাগে। কাস্টম মেড আমরা যখন করতে চাই, ইন্ডাস্ট্রি মেড যেগুলো আছে সেগুলো আসলে হাতে সবগুলা সম্ভব না, সেগুলা তো মানে অনেক বড় প্রবলেম আর কি। বাট করা লাগতেছে আর কি এখন। মিহাদ, এই বিষয়টাই যে মানে হার্ডওয়্যারের ক্ষেত্রে কি ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হয়? ওর সাথে আমি একমত আর কি। আমরা যেহেতু একই সাথে কাজ করছি আর কি, আমরা ঠিক একই প্রবলেমগুলো ফেস করছি। আর ওর সাথে আরেকটা জিনিস অ্যাড করবো, সেটা হলো বাংলাদেশে এখনও আর কি সব রকম প্রোডাক্টগুলো এখনো অ্যাভেলেবল না। আপনি বেসিক যে কাজগুলো করতে যাবেন, ওগুলোর জন্য এখনও মানে ইজিলি পাওয়া যায়, বাট তারপর একটা মার্কআপ প্রাইসে পাওয়া যায়। আপনি যদি ওইটাকে একটা স্টুডেন্টের একটা সাধ্যের মধ্যে আপনাকে আনতে হয়, তখন আপনাকে অনেক খুঁজে ফিরে বের করে আনতে হয় আর কি। আর বিভিন্ন এক্সপার্ট যে জিনিসগুলো, আমি যদি ফ্লাক্স সেন্সরগুলো বলি, ওই সব জিনিসগুলা আরও অ্যাডভান্স যে জিনিসগুলো, ওগুলোকে আবার তখন আবার বাইরে থেকে আনাতে হয়, যেগুলো নাকি আপনার খরচগুলো একটু বেশি পড়ে যায়। স্টুডেন্ট বাইরে থেকে যদি কোনো কিছু প্রয়োজন হয়, তাহলে এটা আনার প্রক্রিয়া কি, কিভাবে আনা সম্ভব? এখানে আপনার এখন বিভিন্ন অনলাইন শপস আছে, যেরকম আপনার টেক শপ বিডি, এটাতে অনেক কাজ করতেছে। আপনার ওদের নিজেদের একটা দোকান আছে কারণ বাজারে, বাট তার সাথে ওরা বাইরে যেসব ব্র্যান্ডসগুলো আছে ওদের সাথে ওরা লিঙ্ক করে রেখেছে। আপনারা যদি ওখান থেকে কি কোনো কিছু যদি আনতে হয়, ওদেরকে দিলে তারা
এনে নিতে পারবে, কিন্তু তারপর ওইটা একটা মার্ক আপ প্রাইসে আর কি, ওইটা একটা স্টুডেন্টের সাধ্যের বাইরে চলে যায় যদি সে নিজে নিজে প্রজেক্টটা করতে চায় আর কি। এই জিনিসটা এখনো ভিসা কার্ডের মাধ্যমেও আনা যায় আর কি, ভিসা কার্ড, অনলাইন হ্যাঁ, যেটা এখন আর কি। অবশ্য কিছু পেমেন্ট করা যায়, করা যায়। এটা খুব বেশি দিন না, খুব মনে বেশি হয় দিন খুব না। বেশি দিন হয় আর না। সেখানে আপনার মানে এক্সট্রা আরো টাকা যায় বেশি, ওগুলা তো স্টুডেন্টদের জন্য বেশ কষ্টসাধ্য, নর্মালি অনেক দাম। ট্যাক্স ব্যারিয়ার আছে যে এই ধরনের জিনিস আনার ক্ষেত্রে বাড়তি ট্যাক্স দিতে হয় কিনা, কারণ এটা হয়তো ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট হিসেবে ট্যাক্স অফিস দেখতেছে, কিন্তু এখানে কাজটা হচ্ছে গবেষণার জন্য। সেটা তো অবশ্যই দেখবে না। এখানে যে ব্যাপারটা, আমরা যদি একটা ভিসা কার্ড দিয়ে একটা জিনিস অর্ডার করি, দেখা যায় যে সেটা শিপমেন্ট কস্ট আছে, তারপর আমাদের যে স্পেশালি যে আমরা যেই জিনিসটা নিয়ে কাজ করছি এরিয়াল রোবোটিক্সের সাইটগুলো তো আমরা মানে পেতাম একটা, মানে সামহাও আমরা ম্যানেজ করতে পারতাম, বাট এরিয়াল রোবোটিক্সের ব্যাপারটা হচ্ছে যে এটা একদম নিউ। সো এখানে বিজনেসম্যানরা অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড না যে এত দামি হার্ডওয়্যারগুলো এনে তারাও তো মানে বিজনেস রান করতে পারবে না। সো দেখা যায় যে আমাদের অর্ডার করতে হয়, অর্ডার করলে দেখা যায় যে শিপমেন্ট হয় আস্তে আস্তে নিয়ারলি 1 মান্থের মতো টাইম লেগে যায়। তো সেখানে যে প্রবলেমটা হয় যে আমাদের কাজের একটা ফ্লো থাকে বা আমাদের একটা প্ল্যানিং থাকে যে আমরা 1 মাসের মধ্যে এই প্রজেক্টটা কমপ্লিট করে দিব, কমপ্লিট করে আমরা এইটা অ্যাড করব। তো দেখা যায় যে জিনিসটা আসতেই 1 মাস চলে যায়, তো তখন আমাদের কাজের ফ্লোটা নষ্ট হয়। আর যেটা ওই অনলাইনে অর্ডারের কথা বলছিলেন, সো আমরা এখন মানে আমরা তো রিসার্চের কাজে আর কি বেসিক্যালি জিনিসগুলো আনি, তো ট্যাক্সের যে ব্যাপারটা সেটা তখন তারা কাউন্ট করে যে হবি মানে আমি পার্সোনালি অর্ডার করেছিলাম একটা জিনিসটার দাম ছিল $10, সো আমার বাসা পর্যন্ত চলে আসতে সেটা $35 to $40 পড়ে যায়। বাট রিসার্চের ব্যাপারে যদি আমাদের গভর্নমেন্ট যে হ্যাঁ তোমরা রিসার্চের জন্য আমরা ট্যাক্সটা মাফ করে দিলাম অ্যাটলিস্ট, তাহলে আমাদের কাজগুলো আরও বেশি এগিয়ে যাবে। প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি আগে তো ছিলই না, এখন মোটামুটি যেহেতু অনেক স্টুডেন্টরা আসলে আস্তে আস্তে ইনভলভ হচ্ছে, তো বিজনেসম্যানরাও আসলে আস্তে আস্তে আনছে। এখন মোটামুটি যে আমরা গেলে হ্যাঁ মানে পাওয়া যায় অ্যাটলিস্ট, আগের মতো না। আগে যেমন আমি যখন ফার্স্ট শুরু করেছিলাম, আমার এখনও মনে আছে যে ঢাকা শহরে তো পাইনি, তারপর লাস্টে এমন অবস্থা হয়ে গেছিলো যে আমাদের প্রজেক্টটাই বন্ধ হয়ে যাবে যে আমাদের পার্টসের জন্য। তখনই আসলে আমাদের ভার্সিটির লেকচারার আরিফুল কবির স্যার, উনি হচ্ছেন গিয়ে মালয়েশিয়া গিয়েছিলেন একটা কনফারেন্সে, তো স্যারকে বলে কয়ে যে স্যার আপনি আমার জন্য এটা নিয়ে আসবেন। তারপর স্যার আসলে নিয়ে আসে, তারপরেই হচ্ছে গিয়ে এইভাবে শুরু। বাট রিসেন্টলি অনেকগুলা আছে, যেমন টেকশপ বললো, ইন অ্যাডিশন যদি আমি দিই যে আমাদের এরিয়াল রোবোটিক্সে MMRC আনছেন, তারপর বুফেনটেক, আরও কিছু এই লেভেলের শপ আছে যারা এখন প্রোভাইড করছে অর্ডার বেসিস। এই সবগুলি কি ফিজিক্যালি এক্সিস্ট করে নাকি অনলাইন? না, ফিজিক্যালি এক্সিস্ট করে এবং কিছু শপ আছে অনলাইন, বাট ফিজিক্যালি এখন অনেক শপই এক্সিস্ট করে, কারণ এখন তো স্টুডেন্টরা অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড অ্যান্ড দে আর বিজনেসম্যান। তাদের কাজ হচ্ছে যে তারা হার্ডওয়্যার এনে আমাদেরকে দিবে। বাট তারপরেও আমার মনে হয় যে যেই প্রাইস রেঞ্জটা সেটা এখনো আমাদের জন্য অনেকই বেশি। মানে স্টুডেন্টদের ইউজের জন্য আলাদা হ্যাঁ, কোনো একটা exactly. ব্যবস্থা থাকলে হয়তো সুবিধা হতো। প্রজেক্ট নেওয়ার ক্ষেত্রে সৌরভ কিভাবে এটা মানে একটা পরিকল্পনা মাথায় নেওয়া হয় কিভাবে? এটা কি আগ্রহের দিক থেকে নাকি অন্য কোনো বিবেচনায় থাকে? না, প্রথম মানে রোবোটিক্সটা খুবই ফ্যানাটিক একটা জিনিস আর কি, মানে আপনার ভিতর থেকে যদি না আসে ওটা নিয়ে কাজ শুরু করার সমস্যা আর কি। ফার্স্ট আমরা আগে স্বপ্ন দেখি আর কি যে এইটা করা যায় কিনা, অনেক কমিক বা অনেক যেগুলো দেখি আর কি স্বপ্ন দেখার মতো আর কি, ওই জিনিসগুলো নিয়ে দেন আমরা চিন্তা করি আসলে এটা কি বাস্তবে রূপ দেওয়া সম্ভব কিনা। দেন ডিজাইন, তারপর ব্রেন স্টর্মিং, তারপর হার্ডওয়্যারে আপনার কাজ, পরীক্ষা নিরীক্ষা, ক্যালিব্রেশন, দেন আর কি আমাদের ফুল প্রজেক্ট আর কি রান করা আর কি, টেস্টিং, এইভাবে আসে আর কি। নিহাদ, এই যে প্রজেক্টটা যখন নেওয়া হয় তখন প্রক্রিয়াটা কি হয়? একটা গ্রুপ তৈরি হয় নাকি? জাস্ট আমি আগ্রহ থেকে জানতে চাই। সবার প্রথমে তো গ্রুপ হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আপনার যদি একটা ভালো গ্রুপ না হয়, আপনি কখনো একটা প্রজেক্ট একা কখনো করতে পারবেন না। আপনাকে অ্যাটলিস্ট 4 থেকে 5 জনের একটা সেম ইন্টারেস্টের একটা গ্রুপ লাগবে যারা নাকি এটা নিয়ে কাজ করতে আগ্রহী। তারপর আপনার যে প্রজেক্টটা নেবেন তখন এটাকে আপনার ফার্স্ট যে কাজটা হয় সেটা হচ্ছে ডিজাইন, ইনোভেশন ডিজাইন আর কি, যে এখন আপনার যা আছে এর থেকে 1 ডিগ্রি উপরে কি করা যায়, এটাকে কি করলে ভালো হয়, কিভাবে এফিশিয়েন্ট করা যায়, এটাতে একটা কী ফিচার দেওয়া যায়, কী ফাংশনালিটি দেওয়া যায়। এটা হচ্ছে আপনার প্রথম ধাপ। এই ধাপটা যদি আপনার না পাওয়া যায় তাহলে তখন আপনার মনে হয় যে এই ইনোভেশনটা কি, তখন জাস্ট রেপ্লিকেট করা হচ্ছে, এটাকে নতুন কোনো কিছু করা হচ্ছে না। সো এটা থাকে হচ্ছে আপনার প্রথম ধাপটা। তারপরে যখন আপনার জিনিসটা হয়, ওই ফিচারটা অ্যাড করা যায়, তারপরে আপনার পুরা জিনিসটাকে ডিজাইন করা হয় কি হার্ডওয়্যার ম্যাটেরিয়ালি আর কি, আপনার
সফটওয়্যার সলিডওয়ার্কস এরকম করে দেখে সিমুলেশন করে দেখা হয় যে জিনিসটা কি অ্যাকচুয়ালি কি ঠিকমতো চলবে নাকি, যেরকম আমরা স্বপ্নে দেখছি এই জিনিসটা কি অ্যাকচুয়ালি চলবে নাকি, এটা সার্কিট কি ঠিক আছে নাকি। তারপর আপনার দেখতে হয় যে এটা প্রাইস আর কি এটাকে আরও কত সিম্পল করা যায়, কারণ আপনি সবসময় চাবেন যে আপনার জিনিসটা একটা সাধ্যের ভিতরে থাকে। আমরা এমনি থার্ড ওয়ার্ল্ড একটা কান্ট্রিতে থাকি যেখানে কি আপনার প্রাইসটা খুব এফেক্টিভ একটা জিনিস, এখানে আমরা সবসময় চেষ্টা করি যে মানুষের হাতের কাছে যেন চলে আসে ওইরকম একটা প্রযুক্তি ইউজ করার জন্য। তারপরে আপনার ওইভাবে করে ডিজাইনটাকে আরও সিম্পল করা হয়। এরপরে এগুলো করতে করতে আপনার দেখা যায় যে পুরো জিনিসটা বানাতে একটা খুব ভালো কিছু যদি বানাতে হয় আপনার 3 থেকে 4 মাসের মতো লেগে যায় এই জিনিসটা complete জয়ন্ত, করতে। আপনার কাছে জানতে চাইবো যে এই যে টিম বিল্ডিংটা সেটা আসলে কিভাবে কাজ করে? আসলে টিম বিল্ডিংটা মানে একটা প্রজেক্ট সাকসেসফুল হওয়ার পিছে ওয়ান অফ দ্য মেইন থিং হচ্ছে যে টিম মেম্বার সিলেকশন। ওইখানে যদি কোনো একটা হেরফের হয়ে যায়, দেখা যায় যে পুরো একটা প্রজেক্ট মানে সাকসেসফুল হওয়াটা একটু টাফ হয়ে দাঁড়ায়। সো আমাদের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমরা ফার্স্ট সেমিস্টার থেকে আমাদের কিছু ফ্রেন্ডরা যারা একই মানে ডেডিকেশন নিয়ে একই জায়গায় কাজ করতে যাচ্ছে, এরকম আমাদের 4 জনের একটা গ্রুপ আছে। তো সবাই মিলেই আসলে একই জায়গায় একই মানে আমরা মোটামুটি আমাদের এইখানে গ্রুপে আছে ট্রিপল ইঞ্জিনিয়ার আছে আবির এবং প্রণব আছে কম্পিউটার সায়েন্সের। সো আমরা যখন একটা কাজ করতে বসি আমরা কয়েকটা জিনিস আসলে কনসিডারেশনে নিই। ফার্স্টে আমরা একটা প্রজেক্ট সিলেক্ট করার আগে দেখি যে এই রিলেটেড বড় বড় যে কোম্পানিগুলো আছে তারা আসলে কি নিয়ে এখন রিসার্চ করছে। তো সে ফর এক্সাম্পল আমরা রিসেন্টলি যে প্রজেক্টটা নিয়েছি একটা ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং এয়ারক্রাফট, যেটা নিয়ে নাসা রিসেন্টলি কাজ করছেন এবং সাকসেসফুলি টেস্ট ফ্লাইট দিয়েছেন। তো এই প্রজেক্টটা নেওয়ার আগে আমরা আগে চিন্তা করি যে তারা যে কস্টিংয়ে করলো তার থেকে কি কমে আমরা করতে পারবো কিনা, তার থেকে কত ইজিলি আমরা করতে পারি। কারণ আমাদের তো আসলে মানে ডেডিকেশনটা থাকতে হবে যে আমরা এটা করব। তো তারপরে আসলে কাজ শুরু হয়, ডিজাইনিংয়ের পার্টটা আসে। সবার একসাথে যদি মানে হার্ডওয়ার্কটা না থাকে আউটপুটটা ভালো আসে না। সো টিম সিলেকশন হচ্ছে গিয়ে মানে ম্যান্ডেটরি থিং, অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে একটা বিরতিতে যাব, এসে জানতে চাইবো যে এই যে টিম বিল্ডিং এবং কাজটা হলো, কিন্তু কাজটা হওয়ার পরে এই যে আউটপুটটা আসতেছে এটার সঙ্গে ইন্ডাস্ট্রির লিঙ্কটা কিভাবে করা যায়, বা আদৌ কোনো ধরনের ইন্ডাস্ট্রির যে চাহিদা আছে সেটার সঙ্গে কোনো লিঙ্ক আপ করা হয় কিনা, বা না হলে কেন হয় না, এই বিষয়গুলো একটু জানতে চাইবো একটা বিরতির পর। আশার বাংলাদেশে নিচ্ছে স্বাগত আরেকবার, দেখছেন আশার বাংলাদেশ। সৌরভ, এই যে কাজগুলি হচ্ছে সেই কাজগুলি তো শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য না, এটার একটা ইউসেজও নিশ্চয়ই আছে, এবং সেটা ইন্ডাস্ট্রিয়াল ইউজ বা যারা এই ক্ষেত্রে যারা এটার ব্যবহার করতে পারে তাদের সঙ্গে কোনো যোগাযোগ আপনাদের হচ্ছে কিনা? আসলে ওরকমভাবে হচ্ছে না। মেইন প্রবলেম আমি নিজেও কনফিউজড কেন হচ্ছে না। স্টুডেন্টদের কি করার মানে আমরা কি করব এটার জন্য সেটা আমাদের আসলেই জানা নাই। আমরা কাজ করছি, আমরা মানে চেষ্টা করছি মানে বাংলাদেশে কিছু একটা করার, যেটা হচ্ছে না বা কেউ বিশ্বাস করতে চাচ্ছিল না। ফার্স্ট বাংলাদেশের প্রবলেম ছিল এটাই যে মানে আমরা পারি সেটা কেউ বিশ্বাস করতো না আর কি, যে বাংলাদেশে এগুলো হতে পারে। এখন হচ্ছে আপনাকে সিম্পল একটা উদাহরণ দিই, আমাদের ব্র্যাক ইউনিভার্সিটি রোবোটিক্স ক্লাবের দরজায় একটা RFID ট্যাগ মানে ইউজ করা হয়েছে। তো সেটা আমি যখন আসছি আপনাদের এখানেও ছিল একটা, যে কার্ড পাঞ্চ করে ভিতরে ঢুকছে কেউ, ওই প্রযুক্তিটা আপনার নিশ্চয়ই দেশের থেকে বা কেউ নেয় নাই। সো যেই কোম্পানিটা আনছে ও কিন্তু বিদেশ থেকে আনছে। তো আপনারা যদি একবার অ্যাপ্রোচ নেন যে আচ্ছা এই জিনিসটা আমার লাগবে, একটা কম্পিটিশন আয়োজন করেন, সারা বাংলাদেশের ইঞ্জিনিয়াররা আছে, স্টুডেন্টরা আছে, ওরা ট্রাই করবে, অ্যাটলিস্ট ট্রাই করবে আমরা পাচ্ছি কিনা। যদি না পারি আমরা দেন আপনারা আনেন, কিন্তু যখন আমরা পারবো, যদি আমরা পারি, আমাদেরও লাভ আপনাদেরও লাভ। মানে এখানে একটা গ্যাপ থেকে যাচ্ছে, ইনোভেশন কি হচ্ছে, নতুন নতুন উদ্ভাবন কি হচ্ছে সেটা যারা এটার ব্যবহার করেন তাদের কাছে পৌঁছাচ্ছে না। আবার যারা ব্যবহার করছেন তারা হয়তো কোথায় নতুন উদ্ভাবন আছে কোথায় নিয়ে তার যাবো। এই যে জিনিসটা ব্যবহার হয় সেটা খোঁজার জন্য যাচ্ছে না। মানে আসলে এটা আমরা মানে ডিমান্ড আসলে এবং ওই- সাপ্লাই সাইডের মাঝখানে একটা গ্যাপ থেকে ওই যাচ্ছে। প্লেসটা পাচ্ছি না, কোথায় যাব। এই এখন হচ্ছে যেটা আর কি, আমরা মেইনলি কোথায় যাই, কম্পিটিশনে যাই অথবা এক্সিবিশনে। এই হচ্ছে এই কয়েকদিন আগে ইসাবের একটা কম্পিটিশন ছিল, মানে এক্সিবিশন ছিল। এখন হচ্ছে আপনার আইসিটিতে একটা এক্সিবিশন হলো, আইসিটি এক্সপো, যেটা এইরকম প্ল্যাটফর্মগুলোতে গেলে আমরা মানুষের সাথে আর কি ইন্টারাকশনটা করতে পারি। এই আইসিটি এক্সপোতে আমাদের অনেক প্রজেক্ট নিয়ে অনেকেই আর কি, অনেক ইন্ডাস্ট্রি লেভেলের লোক, মার্কেটিংয়ের
অনেক লোক গিয়েছিলেন আর কি, যারা এইগুলো নিয়ে ইন্টারেস্টেড ছিলেন, ওনারা প্রাইস জিজ্ঞেস করছিলেন, কিন্তু আমরা আসলে ওই ইনফরমেশনগুলো দিতে পারছিলাম না। তখন আমরা বুঝতে পারছিলাম যে আমাদের এটা ল্যাগিংস আছে, যে আমরা ওইভাবে প্রিপেয়ার্ড না ইন্ডাস্ট্রির কাছে মানে পৌঁছানোর জন্য। ইন্ডাস্ট্রির যেই চাহিদা আছে সেই পূর্ণাঙ্গভাবে সাপ্লাই করার প্রসিডিউরটা আমরা না, জানি না, না, ওরা ব্যাপারটা চাচ্ছে যে আসলে মার্জিনটা যে জয়ন্ত কিভাবে। কোনো ব্যাপারটা add আসলে করতে ওটা চান? না, যে আমরা যখন একটা কস্টিং ঠিক করি, আমরা একদম র কস্টিংটা দিই যে আমাদের হার্ডওয়্যার এত টাকা, বাট আমাদের যে লেবার, আমরা যে টাইম দিচ্ছি, সেটার টাইমেরও তো একটা ভ্যালু আছে, রাইট? সো আমরা তো ওইটা প্রোভাইড করছি না। সো দেখা যায় যে একজন, আমরা আইসিটি এক্সপোতে যেটা দেখলাম যে আমাদের প্রজেক্টে মানে স্বাভাবিকভাবেই প্লেইং জিনিসটা একটু অ্যাট্রাকটিভ, সো সবাই এসে দাম জিজ্ঞেস করছিল। সো আমরা যেটা কস্টিং আমরা সেটাই বলে দিচ্ছিলাম যে এইটা করতে আমাদের এত, এটা করতে আমাদের এত। তো হঠাৎ করে একজন বলে উঠলো ঠিক আছে তাহলে আমাকে একটা বানিয়ে দেন। সো ব্যাপারটা হচ্ছে যে তখন কিন্তু আমরা আসলে একদম আনপ্রিপেয়ার্ড, যে আমরা ওইভাবে কোনো প্রোফাইল রেডি করিনি যে এটা যদি আমরা বাণিজ্যিকভাবে ছাড়ি তাহলে আমাদের কত টাকা আসবে বা সামথিং লাইক দ্যাট। সো এখন ওইটা আমরা তখনই করব যখন কেউ একজন এসে আমাদেরকে নক করবে বা আমরা তাদের কাছে যাব, এরকম ওয়েজ লাগবে যে আমরা এখানে গেলে নক করলে হয়তো হয়। বাট রিসেন্টলি হচ্ছে আইসিটি এক্সপো খুব মানে ভালো মানের একটা, বা ইসাবের প্রোগ্রামও যেটা বললেন যে ওইখানে কিন্তু এসেছে অনেক প্রাইভেট অর্গানাইজেশন থেকে, তারা এসে তাদের আগ্রহ প্রকাশ করেছে যে আমরা এটা হ্যাঁ আমরা নিতে চাই, বা কিরকম কস্ট, বা আমাদের এইটার মধ্যে এই হার্ডওয়্যারটা লাগবে আমাদের এই কাজটা সম্পূর্ণ করার জন্য। সো এরকম আসলে এখন আস্তে আস্তে হচ্ছে। আচ্ছা, মানে নিহাদ, এই কথাটা একটু যদি ঘুরিয়ে জানার চেষ্টা করি, যে যখন কোনো একটা প্রজেক্ট তৈরি হয় অথবা প্ল্যান হয়, এই সময় যে আচ্ছা আমি এই জিনিসটা করতে চাই, আমার আগ্রহ এইটা করা যায় কিনা সেটা একটা পার্ট, আর একটা হচ্ছে যে এই জিনিসটার আসলে বাজারে কোনো ধরনের চাহিদা আছে কিনা, এইটা দেখার কোনো সুযোগ আপনাদের হয় কিনা। এটা একটা খুব ভালো একটা কোয়েশ্চেন, কজ আমরা এইসব নিয়ে আমরা কাজ করছি গত 2 বছর ধরে। আর আমরা যখন প্রথম দিকে শুরু করতাম তখন আমাদের মধ্যে সবার প্রথম কোয়েশ্চেনটা থাকতো যে এটা আমরা বানাতে পারবো নাকি। কারোর চিন্তা থাকতো না যে এটা অ্যাকচুয়ালি কেউ চায় নাকি আমরা বানাই, কেউ চায় নাকি। আমাদের মধ্যে একদম প্রথম দিকে আমরা যখন এগুলো নিয়ে শুরু করি, আমাদের মধ্যে একটা আইডিয়া আসলো যে আমরা একটা রোবট বানাবো, যেটা নাকি আমরা প্রতিটা রেস্টুরেন্টে দিয়ে দিব, যেখানে নাকি আপনার ওয়েটারের বদলে এই রোবটগুলো কাজ করবে। সো আপনার একটা টাইমের এফিসিয়েন্সি একটা বাঁচবে, আর রোবটগুলো মানে সুন্দর মতো আপনার চাহিদা মতো আপনার বিল দিবে, আপনার মেনু সার্ভ করবে, খাবার দিবে আর কি। সো আমরা সবার প্রথমে যে জিনিসটা ভাবলাম সেটা হচ্ছে আমরা এটা বানাতে পারবো না, কারণ আমরা খুব কনফিডেন্ট ছিলাম এটা নিয়ে যে হ্যাঁ এটা আমরা খুব সহজেই বানাতে পারবো। তো আমরা আমাদের একটা বড় ভাইয়ের সাথে কথা বললাম আর কি, ওনার রেস্টুরেন্ট ছিল আর কি। তো বললাম যে লাইক আচ্ছা আমরা তো এরকম বানাতে পারবো, এখন আমার ডেমোর জন্য আমি এখন আপনার রেস্টুরেন্টে দিব, তো আপনি বলেন কি করবো। ওনার প্রথম কথা ছিল যে না আমি নিব না এটা। আমরা খুব হতাশ ছিলাম যে আচ্ছা এটা তো খুব মানে বড় একটা জিনিস, মানে আপনি কেন এটাকে না করতেছেন। উনি আমাদের সোজা বললো যে দেখো এই জিনিসটার জন্য এখনো সবাই প্রিপেয়ার্ড না, তুমি এটা বানাতে পারছো ঠিকই, কিন্তু আমার রেস্টুরেন্টে যারা আসবে তারা এটা কমফোর্ট ফিল করবে না, সো আমার রেস্টুরেন্টের ডিমান্ডটা কমে যাবে, এর জন্য আমি এটা করবো না। সো তখনই আমরা বুঝে গেছি যে মানে এটা হচ্ছে হলো মানে আমাদের মেইন প্রবলেমটা আর কি। আমরা সবার প্রথমে চিন্তা করি যে আমরা এটাকে বানাতে পারবো নাকি, করতে পারবো নাকি, বাট এই যে ইনফরমেশনটা আমরা যে খুঁজবো যে এই জিনিসটাকে অ্যাকচুয়ালি চায় নাকি, এই গ্যাপটা এখনো রয়ে গেছে। আমাদের ইউনিভার্সিটি থেকে আমরা যেই থিসিস করি অথবা প্রজেক্টগুলো করি, এগুলো সব আমাদের প্রফেসরদের থেকে অথবা আমাদের বড় ভাই যারা আছে ওদের কাছ থেকে আমরা নেই। বাট বাংলাদেশে অ্যাকচুয়ালি আমাদের কি দরকার এই জিনিসগুলো কিন্তু আমরা এখনো ঠিক মতো জানি না। এই কমিউনিকেশনটা এখনো একটা ওরকম huge একটা gap। প্ল্যাটফর্ম লাগবে আর কি, একটা যেখানে প্ল্যাটফর্ম আমরা লাগবে। জানতে আপনি পারবো, যদি বাইরের দেশে যদি share আপনি করতে ইন্টারনেটে খুঁজেন আপনি ইজিলি ইনফরমেশন পাবেন, কিন্তু বাংলাদেশে এখনো এই জিনিসগুলো অ্যাভেলেবল না। সো আমি যদি রাতারাতি আমি যদি খাটতে চাই আমি ওই জিনিসগুলো পাই না, সো এখানেই একটা গ্যাপ রয়ে যায়। কিন্তু মানে এখানে একটা এন্টারপ্রেনারশিপেরও তো দরকার আছে, যে কিছু জিনিস তৈরি হচ্ছে সেইটা সত্যি বাজারে মানুষের কাজে লাগবে কিনা, মানুষের এটা চাহিদা আছে কিনা, সেইটা দেখার জন্য আপনাদের কোনো উদ্যোগ কি কখনো ছিল? আমাদের প্রবলেমগুলো হচ্ছে যে আমরা যখন শুরু করি আমাদের মানে পড়ালেখা থাকে, এই সেক্টরটাতে যখন পড়ালেখায় একটু প্রেশার থাকে, ওই পড়ালেখার মাঝখানে ওই কাজগুলো শেখা লাগে, দেন কাজগুলো ডিজাইন করা লাগে, মানে সবগুলা করার পরে এই জিনিসটা একটু প্রবলেম হয়ে দাঁড়ায় আর কি আমাদের মানে জন্য। ওইটা তারপরে মানে নিজের ঘরের শোভাবর্ধনের জন্য করতে হইলে তো তাহলে টেকনোলজিটার আলটিমেটলি কাজে আসবে না। তবে অবশ্যই আমরাও মনে করি যে এখানে অন্য কাদের, যেমন আইসিটি এক্সপো একটা প্ল্যাটফর্ম হতে পারে, এবং
সাইডের, কিন্তু আপনারা কখনো এরকম দেখেছেন যে কেউ একটা প্রবলেম নিয়ে এসেছে যে এটা এইভাবে করা যায় কিনা, এরকম কোনো এক্সপিরিয়েন্স কখনো হয়েছে? যেমন আপনি বললেন আমাদের অফিসে ঢোকার সময় যে সফটওয়্যারটা আছে, যে প্রত্যেককে এরপরে আপনার টেলিফোন নাম্বারটা দিলে যে কোনো সময়ই আপনার ছবিটা উঠে যাবে এবং ডেটাটা শো করবে, তাই না? এটা হয়তো আমরা কোনো একটা জায়গা থেকে সলিউশনটা নিয়েছি, কিন্তু অলরেডি এই সলিউশনটা আপনাদের কাছে আছে। ফলে নতুন কেউ করতে গেলে আমাদের এখানে কেউ খুঁজছে কিনা যে ইউনিভার্সিটিতে এই ধরনের ইনোভেশন Exactly. আছে So, কিনা। এইখানে একটা জিনিস আমি একটু অ্যাড করতে চাচ্ছি যে আমাদের যে এরিয়াল রোবোটিক্সটা, আমরা জানি যে এরিয়াল ফিল্মিং এবং ভিডিওগ্রাফিতে এই জিনিসটা খুব বেশি ইউজ হয় রিসেন্টলি। একটা হেলিকপ্টারকে আমরা এই জিনিসটা দিয়ে একটা ক্যামেরা সেট করে আমরা এটাকে রিপ্লেস করতে পারি। সো এখন আমাদের দেশে যেই নাটক বা অ্যাড হচ্ছে মানে এরা সবাই হচ্ছে ইয়াং জেনারেশনের সবাই, সো চায় যে কিভাবে খুব স্মার্টলি কম বাজেটে একটা জিনিস তৈরি করা যায়। তো ওই দিন ওই আমার এক ফ্রেন্ডের সাথে কথা হচ্ছিল, সে একটা অ্যাড বানাবে, তো সে আমার কাছে এসে বলছিল যে এরকম আমাকে একটা তৈরি করে দাও, আমি ওইটা দিয়ে কিছু শর্ট নিব। সো ওইখানে আসলে আমাদের একটা নতুন একটা সেক্টর খুলো যে হ্যাঁ আমরা তো এটাও করতে পারি। তো সাথে সাথে আমরা আসলে টেস্ট করে দেখলাম যে আসলে সে যা চাচ্ছে সেটা কি আমরা প্রোভাইড করতে পারবো কিনা, এবং আমরা দেখলাম যে হ্যাঁ ইয়েস আমরা পারছি ওইটা করতে। তো হোপফুলি সে ওটা ইউজ করবে। আর ইন অ্যাডিশন আমি যেটা বলবো যে স্ট্যাটিস্টিক্যালি আমি নেটে দেখে আসলাম, কিছুদিন ধরে আমি দেখছি যে একটা স্ট্যাটিস্টিক্যাল রিপোর্টে দেখলাম যে 2020-তে এই ইউএভি বা ড্রোন হোয়াট এভার ইট ইজ হবি লেভেলের এই জিনিসগুলোতে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড 4.4 বিলিয়নের একটা মার্কেট তৈরি হবে, যে তারা এটা ধারণা করেছে। তো আমাদের কথা হচ্ছে যে এখন আমরা এক্সপোর্টের দিকে না যাই। আজকে আমরা রাশিয়া থেকে কিনে আনছি আমাদের যুদ্ধ বিমান বা সামথিং লাইক দ্যাট, আজ থেকে 5 বছর পর আমরা শিওর ড্রোন কিনে নিয়ে আসবো, যে আমাদের দেশের সীমান্ত না, বা- যেমন বাংলাদেশে আপনি যেটা বলছিলেন যে ছবির ক্ষেত্রে বা ইভেন টেলিভিশনের ক্ষেত্রেও অনেক টেলিভিশনেরই নিজস্ব ড্রোন আছে এবং সেটা এখানে তৈরি না, কিনে আনাই হয়। তো এগুলি অবশ্যই মানে ইন্ডাস্ট্রিও হয়তো ওইভাবে খোঁজ করে না, যে কোনো ইন্ডাস্ট্রি যে কোথায় এই ইনোভেশনগুলি হচ্ছে। তার মানে এই মানে ইনোভেশন এবং ইন্ডাস্ট্রিয়াল ইউজের মাঝখানে একটা ব্রিজ তৈরি করা এখন জরুরি হয়ে গেছে, কারণ এটা মনে হয় খুবই দরকার। তাহলেই হয়তো এই ইনোভেশনগুলি আমরা আমাদের অনেক একবার কাজে লাগবে। আমাদের- আমরা ইউসেসগুলি নিয়ে আরেকটু কথা বলবো একটা বিরতির পর। আশার বাংলাদেশে নিচ্ছে আরো স্বাগত আরেকবার, দেখছেন আশার বাংলাদেশ। জয়ন্ত, আপনার কাছে আসবো, চ্যালেঞ্জগুলি কি এই কাজ করতে, সেটা একটু খুব আমাদের সংক্ষেপে এখানে জানতে চাই। চ্যালেঞ্জ এরিয়াল রোবোটিক্স কাজ করতে, যে চ্যালেঞ্জগুলো আমাদের বাংলাদেশে এইরকম ডেডিকেটেড কোনো ল্যাব নেই বা কোনো জায়গা নেই। তো রিসেন্টলি আমাদের কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট থেকে আইবিতে তারা রিসার্চ একটা ফান্ড করছেন এবং তারা একটা ল্যাব তৈরি করার পরিকল্পনা নিয়েছেন, অলরেডি একটা হয়েছে। সো আমরা ওইখানে এখন আস্তে আস্তে আমরা ওইখানে কাজ করতে যাচ্ছি। মানে আমাদের একটা জায়গা তো লাগবে যে 10 জন জানবে যে এখানে এই কাজটা হয় এবং তারা এই রিসার্চে ইনভলভ, যাতে আমাদের কোনো হ্যারাসমেন্ট না হয়। কারণ এই জিনিসটা দিয়ে আমি ক্যামেরা লিফট করব, আরেকজন কি লিফট করবো আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। সো এইখানে হচ্ছে গিয়ে এরকম আমাদের ইউনিভার্সিটি সহ তার সেকেন্ড যেই চ্যালেঞ্জটা সেটা হচ্ছে ফান্ডিং। আমাদের যেই একটা প্রজেক্টে যেই পরিমাণ মানে একটা প্রজেক্ট সাকসেসফুল করতে গেলে 30,000 টাকা লাগে, বাট হু নোজ যে আমরা একটা উল্টাপাল্টা একটা কিছুর জন্য আমরা এটাকে নষ্ট করে দিলাম, আবার তো আমাদের নতুন করে করতে হয়। সো সেইখানেও আসলে আমাদের ইনস্টিটিউশন এখন ভালোই হেল্প করছে, বাট তারপরেও যে আমাদের গভর্নমেন্টের যে ফান্ডিংটা সেটা আমাদের খুব মানে একান্তভাবেই দরকার আমাদের কাজটাকে আরো দ্রুত করে নিতে। কিন্তু কোনো ধরনের ইনস্টিটিউশনাল সাপোর্ট, যেমন উড়াতে গেলে কোনো সমস্যা হয় কি? হ্যাঁ, উড়াতে গেলে যে প্রবলেমটা সাধারণত আমাদের এইটা, আমরা চাই যে আমরা খুব ফ্রেশ ওয়েতে জিনিসটা করব। সো এখানে সিভিল এভিয়েশন অথরিটি বাংলাদেশ কিছুদিন আগে একটা প্রজ্ঞাপন জারি করেছেন যে এরিয়াল যে কোনো ভেহিকেল যদি আমরা ফ্লাই করতে যাই তাদের কাছ থেকে পারমিশন নিতে হবে। সেটা নিশ্চয়ই খুব সহজ হবে না। আমরা মিহাদের কাছে চলে যাব। মিহাদ, কি চ্যালেঞ্জ দেখতে পান? আমি একেবারে গোড়ায় ধরতে চাই, সেটা হচ্ছে আমার মনে হয় যে রোবোটিক্স খুব, যেটা সৌরভ বলে কি, ফ্যানেটিক একটা জিনিস। আমাদের মতো এরকম একটা দেশে এসব নিয়ে খুব একটা কাজ হয় না। আর আপনি যখন এটা নিয়ে কাজ করতে যাবেন তখন আপনার উৎসাহর খুব একটা অভাব থাকে সবার মধ্যে আর কি, যে তুমি এটা করবা, এটা যে তুমি পারবা, মানে এটা করে কি হবে, তুমি তো পারবা না এগুলো করতে, কেন করতেছ? এটা আমার কাছে মনে হয়েছে খুব বড় একটা বিষয়। এটা যদি আমাদের যেরকম এখন বাংলাদেশ গভর্নমেন্ট যে কাজটা করতেছে, এখন স্কুল লেভেলে আপনার প্রোগ্রামিংগুলো শুরু করতেছে, এই অ্যাওয়ারনেসগুলো যদি আপনার স্কুল লেভেল থেকে যদি শুরু করানো যায়, যে আপনার যে সায়েন্স ফেয়ার আমরা সবাই করে আসছি, বাট এই সায়েন্স ফেয়ারগুলোকে যদি আরেকটু অ্যাডভান্স করা যায়, যে লাইক হ্যাঁ এগুলো করে তুমি আরও বেশি কিছু করতে পারবা, তাহলে আমার মনে হয় যে লাইক মানে এই স্টিগমাটা একটু দূর হবে আর কি। তখন আরও
আমাদের ইউথরা মানে এই রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং এগুলোর কাছে এগিয়ে আসবে আর কি আমার মনে হয়। এবং একই সঙ্গে সরকার এবং প্রাইভেট সেক্টরকেও নিশ্চয়ই এগিয়ে আসতে হবে Of course, সবাইকে এগিয়ে আসতে হবে। সুরভ, আপনার কাছে চ্যালেঞ্জ কি? আমার কাছে মনে হচ্ছে যে আমাদের রিসোর্স যেগুলো আছে, আমাদের জানি আমরা অপ্রতুল রিসোর্সে আছি আর কি। তারপর আমাদের হাতে মেইন রিসোর্সটা হচ্ছে যে ইন্টারনেট। ওরাও আমার সাথে অ্যাগ্রি করবে যে ইন্টারনেটটা খুব দরকার আমাদের। তো দেখা যাচ্ছে আমরা যখন কাজ করতে যাই, আমি বেসিক্যালি গ্রাম থেকে আসছি আর কি। সো গ্রামে যখন আমি কাজ করতে যাই, আমি ইউনিভার্সিটি শেষ করে যখন গ্রামে যাই, আমি যখন বন্ধবায়ু কাজগুলো করতে চাই, কিন্তু আমি 90% মনে হয় বাংলাদেশে 3Gর আন্ডারে, কিন্তু ওই 10%-এর মধ্যে গ্রামগুলো পড়ে যায়, যেখানে আপনার অন্য কোনো ইন্টারনেটের মানে অপশন নাই। কিন্তু আপনি শহরে 3G আছে, অন্যান্য আরও অনেক পদ্ধতি আছে ইন্টারনেটের, ব্রডব্যান্ড, ওয়াইম্যাক্স। তো গ্রামে কিন্তু ওই 3Gটাই মেইনলি দরকার, ওটা ছাড়া আর কিছু নাই। সো ওই জিনিসটা গ্রামে কেন সবাই দিচ্ছে না কোম্পানিগুলা, আমার এই জিনিসটা মনে হয় এই জিনিসটা খুব দরকার আর কি। কোম্পানিগুলি নিশ্চয়ই বাণিজ্যিক স্বার্থেই গ্রামের দিকেও যাবে, আশা করি এটা আপনার প্রতিবন্ধকতা থাকবে না। তো আমি আশা করছি, মানে অনেক দিন হয়ে গেছে কিন্তু যাচ্ছে না, পাচ্ছি না। আমি খুবই কাছে আর কি, ঢাকার খুব কাছে, কিন্তু তারপরেও আমি পাচ্ছি না। তার মানে অন্য গ্রামের কি অবস্থা? আর দেশে কি হচ্ছে যে- ঢাকার মতো আগাচ্ছে না আর কি। হ্যাঁ, আর হচ্ছে বিশ্বাসটা হচ্ছে, আর ওই প্রাইভেট সেক্টর ও যেমন বললো সরকারি যেমন দরকার আমাদের ফান্ডিং, সরকারের সাথে সাথে আমি মনে করি ইন্ডাস্ট্রিদের চলে আরো কাছে আসতে। আমাদের ওই যে অ্যাডভাইসার স্যার আর কি, খলিল স্যার, ওনাদের সাথে যখন বলছিলাম, সিনিয়র কাফি ভাই, তারপরে অন্তরাপু, ওনাদের যখন বলছি যে জিনিসটা যদি দুই পক্ষের মধ্যে ভালো সমন্বয় করা যায়, তাহলে হয়তো এটার যে সম্ভাবনাটা আছে এটা কাজে লাগানো সম্ভব হবে। তো আজকে আমাদের সঙ্গে আসার জন্য সৌরভ, মিহাদ এবং জয়ন্ত, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের আশার বাংলাদেশ। আমন্ত্রণ আমাদের পরের